যারা এসির মধ্যে আছে তারা আরামে আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছি। অতিরিক্ত গরম, রিক্সা চালানো সম্ভব না। এখন যদি একটা গাছ থাকতো, মানুষে আম খাইতো, পাতা দিত, ছায়া নিত, শ্বাস প্রশ্বাস নিত। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। গরমে মরছে মাছ, দুশ্চিন্তায় খামারিরা। নির্দেশ অমান্য করে ভোটের মাঠে আওয়ামী লীগের মন্ত্রী এমপির স্বজনরা। প্রচারণায় প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবস্থা নেয়ার আশ্বাস কমিশনের। মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশে ধরায় নিষেধাজ্ঞা, চলছে মাছ ধরার প্রস্তুতি। জাটকা অভিযানে সফল হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। এবং আশার আলো দেখাচ্ছে ফিলিপাইনের আনারসের জাত MD2। চাষাবাদ ও রক্ষণাবেক্ষণে কাজ করছে বাকৃবির জার্ম প্লাজম সেন্টার। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। তপ্ত এপ্রিলের শেষ দিনেও গরমের দাপট। 35 বছরের মধ্যে দেশের সর্বোচ্চ 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছে যশোরে। বেলা 3টায় আবহাওয়া অফিসের সর্বশেষ বিবৃতিতে এই তাপমাত্রার রেকর্ড করা হয়। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। এদিকে তীব্র গরমে বিপাকে খেটে খাওয়া মানুষ, অসুস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আবহাওয়া অফিসে জানিয়েছে বৃহস্পতিবার থেকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হবে, আর 4 ও 5 মে সারা দেশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল তাপপ্রবাহ থাকবে স্থিতিশীল, তবে এরই মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জায়গাতে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। তীব্র তাপদাহের কথা বিবেচনায় আদালতের নির্দেশে আগামী বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। কিছু কিছু জেলায় তাপমাত্রা কমবে, কিছু কিছু জেলায় বাড়বে, সেটা তো আসলে আমাদের দৃষ্টিতে, নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনাগত বিষয়। এবং এই যেহেতু এটা একটা পরিচালনাগত বিষয়, এখানে অনেকেই সম্পৃক্ত, শিক্ষকগণ সম্পৃক্ত, সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত। এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরিচালনার বিষয়ে। সেটা হচ্ছে আমাদের অবস্থান এবং আমরা সেই অবস্থানটা আবারও পুনর্ব্যক্ত করছি।
খরতাপে পড়ছে দেশ। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। এই তাপপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল শহীদ খান হিমেল। হিমেল, তীব্র তাপদাহে যশোরে জনজীবনের খবর জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আজকে কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস। এই কালে এই প্রথম সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগে অর্থাৎ গতকালকে কিন্তু 42.6 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলছে যে বেলা 3টার দিকে তারা রেকর্ড করেছে যে আজকে সর্বপ্রথম সারা দেশের মধ্যে যশোরেই সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস। এতে কিন্তু আসলে জনজীবনের পাশাপাশি প্রাণীগুলো কিন্তু যথেষ্ট তীব্র গরমে তাপমাত্রায় ঘর থেকে মানুষ বের হতে পারছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপের প্রবাহটাও বাড়ছে। এই কারণে আসলে মানুষও কিন্তু বাইরে বের হচ্ছে কম। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী চুয়াডাঙ্গা অপেক্ষা করছে, জামানের কাছে শুনবো যে সেখানকার খবর কি অবস্থা। হিমেল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে যশোরের মতোই চুয়াডাঙ্গাতেও কিন্তু ভয়াবহ তাপ প্রবাহ বয়ে চলেছে। আজ কিন্তু চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.7 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার কারণেই সকাল থেকেই কিন্তু এর প্রভাব পড়তে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শহরের রাস্তাঘাটগুলো ফাঁকা হতে শুরু করে। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা শহরে কাজের সন্ধানে আসেন, তারা কিন্তু কাজ না পেয়ে অনেকে ফিরেও যান। আমি চুয়াডাঙ্গা শহরে দুপুরের দিকে যেটি দেখেছি যে তপ্ত রোদের ভিতরে রাস্তা কিন্তু খাঁকা হয়েছিল। পথচারীরাও কিন্তু তেমনটা বাইরে আসেনি। বিশেষ করে আমি শ্রমজীবী মানুষের ভিতরে যেটা দেখেছি, তারা তাদের কাজে এসে কিন্তু যথাযথ কাজ পাননি। তারা হচ্ছে বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক শ্রেণীর যারা আছেন, তারা কিন্তু যাত্রী পাননি। তারা হচ্ছে অনেকটাই হচ্ছে তাদের আয়ের যে পথ সেটি সংকুচিত হয়ে আসছেন বলে বলছেন। অন্যদিকে চুয়াডাঙ্গার কৃষিতেও কিন্তু এই তাপদাহের ব্যাপক একটা প্রভাব পড়েছে। তো চুয়াডাঙ্গার যে বড় মৌসুম চলছে, এই বড় ধান কিন্তু আপনার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা যেটি বলছেন যে এইবার তাদের উৎপাদন ঘাটতি হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে কৃষি স্টুডিওতে সোহাগ। ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপ প্রবাহের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে প্রচণ্ড গরমে মুন্সিগঞ্জে 2 বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বসাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোকে ওই 2 বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। এছাড়াও তিনি আরও জানান, তীব্র তাপদাহে 6 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। প্রচারণায় এখন তাদের বিরুদ্ধে উঠেছে প্রভাব বিস্তার ও হুমকি ধামকির অভিযোগ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, মন্ত্রী এমপির স্বজনরা তাদের নানাভাবে হয়রানি করছেন। এতে ভীতির সঞ্চার হয়েছে ভোটারদের মাঝেও। যদিও এক নির্বাচন কমিশনার বলছেন, কোনো প্রার্থী প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে। এদিকে আজ ছিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোটের মাঠে এমপির স্বজনরা। প্রচারণায় এখন তারা চষে বেড়াচ্ছেন উপজেলার অলিগলি। ভোটের মাঠে একচ্ছত্র দখল ও আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে তারা। পিরোজপুরের নাজিরপুরে লড়ছেন সংসদ সদস্য সম রেজাউল করিমের ভাই SM নূরে আলম সিদ্দিকী। অভিযোগ উঠেছে, এমপির প্রভাব খাটিয়ে হুমকি ধামকি দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোণঠাসা করে রেখেছেন তিনি। হামলা, ভাঙচুর আর মারধর যেন নিত্যদিনকার ঘটনা।
চেয়ারম্যান প্রার্থী ডাক্তার দীপঙ্কর কুমার নাগের প্রচারণার সমন্বয়ক সঞ্জীব হালদারের মৃত্যু নিয়েও সন্দেহ জেগেছে জনমনে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসা উচিত। একটা আতঙ্ক বিরাজ করছে, সেই আতঙ্কটা হলো যে অধিক মোটরসাইকেল সহ মহড়া, তারপরে হলো স্লোগান দেওয়া, যেটা হলো আমাদের আচরণবিধিতে সম্পূর্ণ পরিপন্থী। বিষয়টি যখন গোটা উপজেলায় ওপেন সিক্রেট, তখন সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন SM নূরে আলম সিদ্দিকী। আমাকে ঘিরে নাজিরপুর উপজেলায় একটি বলয় তৈরি হয়েছে, একটি সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে। আমি তাদের সমর্থনে এবং তাদের উদ্যোগেই আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। এখানে আমার ভাইয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এই চিত্র শুধু পিরোজপুরের নয়, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, টাঙ্গাইল, নোয়াখালী সহ বেশ কয়েকটি উপজেলায়ও এমপির স্বজনদের ক্ষমতার দাপটে চাপে অন্য প্রার্থীরা। আমি শুধু এমপির আত্মীয়, ঠিক না? আসলে আমার রাজনৈতিক ইতিহাস, অনেক ইতিহাস আছে আমার রাজনীতি। মানুষের স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিতে যাচ্ছে এবং তাতে তারা সেই ভয় পেয়ে এখন তারা বিভিন্ন রকম মিথ্যাচার করছে। প্রার্থীদের এমন পাল্টাপাল্টি অভিযোগে ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। কাকে ভোট দিব এই বিষয় নিয়ে একটু আতঙ্কগ্রস্ত আছে। যে কোনো বিষয় নিয়ে গেলে যেন তার কাছে আমরা একটা আশ্রয় পাই। কোনো প্রার্থী প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। যাদের অসৎ উদ্দেশ্য আছে, ভোট ডাকাতি, ভোট চুরি, পূর্বের জিনিস পুনরাবৃত্তি কোনোদিন এই বাংলাদেশে হবে না। প্রথম দফায় 150 উপজেলায় ভোট হবে আগামী 8 মে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভোট গ্রহণে ভয় ভীতি প্রভাবমুক্ত থাকবে প্রশাসন। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি। না হয় তারা তাদের সেইটা যখন জানবে সেখানে অবস্থা মেনে শাসনিক ব্যবস্থা নিতে কোনো রকমের অনিয়ম আমরা চোখে ধরা করে আমাদেরকে তীব্র তাপপ্রবাহে সারা দেশে খামারে মরছে মাছ। চাষিরা বলছেন প্রতিদিনই বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠছে পুকুরে। মৎস্য বিভাগ বলছে এই গরমে মাছের অতিরিক্ত পরিচর্যার বিষয়ে পরামর্শ দিচ্ছেন তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন জলাশয়ে মাছের জন্য পর্যাপ্ত পানি ও ছায়া ব্যবস্থার পাশাপাশি অক্সিজেনের মাত্রা যেন সঠিক থাকে তাও নিশ্চিত করতে হবে। প্রতিনিধিদের সহযোগিতায় শেখ জায়েদের রিপোর্ট। মাছের খামারের বড় জলাশয়ের তীর জুড়ে কেবল মরা মাছ। নৌকা নিয়ে সেসব মাছ দ্রুত সরিয়ে নিচ্ছেন কয়েকজন শ্রমিক। কয়েকদিন ধরে এইভাবে মাছ মরতে থাকায় ভীষণ দুশ্চিন্তায় আছেন খামারের মালিক কর্মচারীরা। চট্টগ্রামের মিরসরাইয়ে 150 একর জায়গায় গড়ে তোলা রিপনের খামারে প্রতিদিন এমন কয়েক মন করে মাছ মরছে। বলছেন তার খামার জীবনের 15 বছরে এমন বিপদ আসেনি। মাছ মরছে অন্য খামারগুলোতেও। 14 থেকে 15 টন মাছ মারা গেছে এই পর্যন্ত। প্রায় আমাদের 30 থেকে 40 লাখ টাকা আমাদের ক্ষতিগ্রস্ত। তাপমাত্রার কারণে যায়, পানি গরম হয়ে যায়, মাছে খাবার খাইতেছে না, আর এই গরমের কারণে রাত্রে অক্সিজেন শর্ট হয়, আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ মারা যাচ্ছে। একইভাবে মাছ মারা যাচ্ছে যশোর, খুলনা এলাকার মাছের ঘেরে। হ্যাচারিতে মরছে পোনা ও মা মাছ। মাছ মরে ভাসছে ময়মনসিংহের খামারগুলোতেও। চাষিদের মাথায় হাত, কারণ হলে এই তীব্র গরম, এতে আমাদের মাছের উৎপাদন হচ্ছে না। দ্বিতীয় কথা, এই টাইমটায় আমাদের কোটি কোটি টাকার ব্যবসা হয়। কালকে পাঠাইছে সিলেট, ওই গাড়ি সহ মারা গেছে। পরশুদিন দিচ্ছি কুয়াকাটা, সে গাড়ি সহ মারা গেছে। মৎস্য বিভাগ বলছে খামারে যে তাপপ্রবাহের কারণে মাছের অতিরিক্ত পরিচর্যার পরামর্শ দেওয়ার পাশাপাশি হাতে কলমে শেখাচ্ছেন তারা। দিনের বেলায় যেন আমরা জাল অথবা হররা টেনে পুকুর এবং জলাশয়ের তলদেশের দূষিত গ্যাসটা বের করে দিতে পারি। আর তাপদাহ চলাকালীন প্রতি 15 দিনে একবার করে বুড়ে আমরা প্রতি শতাংশে 100 থেকে 200 গ্রাম চুন আর বিকেলে 100 থেকে 200 গ্রাম লবণ প্রয়োগ করতে পারি। দৈনিক খাদ্য প্রয়োগের পরিমাণ অর্ধেক কিংবা অবস্থাভেদে আনুপাতিক হারে কমাতে হবে। আর অক্সিজেনের ঘাটতি হলে প্রতি শতাংশে প্রতি ফুট পানির গভীরতায় একটা করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে জলাশয়ে 5 ফিটের বেশি পানি রাখতে হবে। ছায়ার ব্যবস্থা করার পাশাপাশি পানিতে অক্সিজেনের মাত্রাও ঠিক রাখতে হবে। গাছের ডালপালা যেমন তাল, সুপারি, নারিকেল, সেই তার গাছের ডাল কেটে
ওই পুকুরের মাঝখানে দিয়ে দিলে বা উপরে দিয়ে দিলে যেটু ছায়া হয়, তাহলে মাছগুলা যেন আশ্রয় নিতে পারে। ক্ষতিগ্রস্ত এসব খামারিরা আবারও ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চেয়েছেন, অন্যথায় কয়েক বছরেও এই ক্ষতি পোষানো সম্ভব নয় বলছেন তারা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি দুবাইয়ের মিনা সাকার বন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে 23 নাবিক সহ জাহাজটি 56,000 টন পাথর নিয়ে দুবাই ছেড়েছে বলে জানিয়েছে জাহাজ মালিক কর্তৃপক্ষ। 12 মে চট্টগ্রাম বন্দরের বহি নোঙরে পৌঁছার কথা রয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দর থেকে নতুন ট্রিপের পণ্য লোড করতে ইউএইর মিনা সাকার বন্দরে যায় জাহাজটি। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ সোমালিয়ার দস্যুরা 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করেছিল। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। হ্যাপি কাউ 500 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 380 টাকায়। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না। স্বাগত আরও একবার নিউজ 24 দেশ সংবাদে। জাটকা রক্ষায় টানা 2 মাস মাছ ধরা বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলতে এরই মধ্যে সব প্রস্তুতি সেরেছেন জেলেরা। বলছেন, রমজান মাস জুড়ে নদীতে মাছ ধরতে না পারায় ছিল না ঈদ আনন্দ। কর্তৃপক্ষের দাবি, জাটকা অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন আগের চেয়ে বাড়বে। চাঁদপুর ও ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলেপল্লীতে নতুন করে প্রস্তুতি চলছে নদীতে মাছ ধরতে যাওয়ার। বিরাজ করছে উৎসবের আমেজ। মাছের প্রজনন মৌসুম হিসেবে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। এতে করে ভোলা ও চাঁদপুরের প্রায় 2 লাখ জেলে বেকার হয়ে পড়েন। নিষেধাজ্ঞা শেষে 1 মে মধ্যরাত থেকে নতুন উদ্যমে নদীতে মাছ শিকারে নামবেন জেলেরা। এই যে নাও তো দানা ফানা করে চলছি, খাইতে আছি, যাক আলহামদুলিল্লাহ ভালো। অনেক আঙ্গুল ইলিশ মাছ ধরে মেডি এলো আসা। তবে বিভিন্ন বিষয় নিয়ে নানা অভাব অভিযোগের কথাও বলছেন জেলেরা। ব্যাকে তো আর জালিয়া কাট পাইলে, এমন কেউ পাইছি কেউ পাইনি। কর্তৃপক্ষ বলছে, জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সার্বক্ষণিক নদীতে থেকে অবস্থান করেছি, যার কারণে জেলেরা নদীতে জাল পাততে পারেনি এবং সর্বোচ্চ পরিমাণ জাটকা সংরক্ষণ হয়েছে। যা আশা করছি যে আমাদের সামনে যে জাতীয় লক্ষ্যমাত্রা 6 লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন, সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। সম্ভাবনাময় আনারসের জাত MD2 এখন বাংলাদেশে চাষ হচ্ছে। পরীক্ষামূলকভাবে সফল হয়েছেন টাঙ্গাইলের মধুপুরের চাষিরা। তাই এর চাষাবাদ পদ্ধতি ও রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার। গবেষকরা বলছেন, ফিলিপাইনের MD2 জাতের আনারস প্রাকৃতিকভাবেই দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। ফলে এই আনারসের চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা, যে কারণে বিদেশে রপ্তানির স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। জামালপুরে কৃষকদের মাঝে নতুনের বদলে পুরাতন হারভেস্টের মেশিন বিতরণ করার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলে বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসে আয়োজিত হারভেস্টার মেশিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান। উদ্বোধনের আগ মুহূর্তে পুরাতন মেশিন দেওয়ার বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তাৎক্ষণিক মেশিন বিতরণ স্থগিত করেন তিনি।
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ে জমকালোভাবে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। সোমবার রাতে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর বটতলা গ্রামে এই বিয়ের আয়োজন করেন এলাকাবাসী। ব্যাঙের বিয়েতে 2 শতাধিক নারী, পুরুষ ও শিশুরা অংশ নেয়। বিয়ে শেষে বরণ ডালায় ব্যাঙ দুটিকে নিয়ে গ্রামবাসীদের কাছ থেকে চাল ডাল সংগ্রহ করে খাবারের ব্যবস্থাও করা হয়। দর্শক, নিউজ 24 দেশ সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।